আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে। গল্পটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমার পুরো গল্পটি শুনবে। ঘনিয়ে আসছে অন্ধকার। নিশ্চিম পাহাড়ের কোলে জোনাকির স্রোতের ন্যায় জ্বলে উঠছে আলো। হোটেলের ঘরের জানলা দিয়ে এক দৃষ্টে পাহাড়ের দিকে তাকিয়েছিল শরণ্যা। আজ প্রায় 3 দিন হলো সে এসেছে এই পাহাড়ি শহরটাতে। এখানকার জীবনযাত্রা বড়ই শান্ত। সন্ধ্যা হতে হতে গাঢ় নিস্তব্ধতার অন্তরালে চাপা পড়ে যায়। ইট, কাঠ, পাথরের পিঞ্জর হতে এখানে প্রায় পালিয়ে এসেছে সে। ওখানে দম বন্ধ হয়ে আসছিল তার। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। চোখের সামনে একের পর এক মৃত্যু বাকরুদ্ধ করে দিচ্ছিল তাকে। হারিয়ে গিয়েছিল অনুভূতি। দম চাপা বেদনায় শিউরে উঠতে উঠতে ও অবসাদের অন্ধকারে তলিয়ে যেতে যেতে খড়কুটোর মতো সে আঁকড়ে ধরেছিল পাহাড়কে, তার প্রথম প্রেমকে। এখানে আসার পরেও পুরোপুরি ভালো লাগছে নাকি তার বলা যায় না সম্ভবত। এই 3 দিন নিজের ঘর থেকে বেরোয়নি সে। এক প্রকার স্বেচ্ছাবন্দিই আছে বলা যায়। শুধু জানালার পাশে দাঁড়িয়ে নিরীক্ষণ করে গেছে কিভাবে প্রহরে প্রহরে বদলে যায় পাহাড়ের রং। সকালের ধূসর কুয়াশার আবরণ রোদ পড়তেই সোনালি রং ধারণ করে। আবার বেলা বাড়তে সে হয়ে যায় হলুদ থেকে সাদা। যখন অন্ধকার ঘনিয়ে আসে মনে হয় এক সর্পিল পরজীবী কুণ্ডলীকৃত আবরণে বেষ্টন করে ফেলেছে তাকে। দূরের মঠ থেকে ভেসে আসে সমবেত প্রার্থনা মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এসে বসে শরণ্যা। তাকে এই অবসাদ থেকে যেভাবেই হোক বেরোতে হবে। অনেক কাজ বাকি। এভাবে থেমে গেলে আর তার চলবে না। পুরো পরিবারের দায়িত্ব যে এখন তার কাঁধে। কিন্তু ময়ূক, তাকে কিভাবে ভুলতে পারবে সে? কি করে ভুলতে পারবে যন্ত্রণা কাতর তার ভাঙাচোরা মুখখানা? এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে কি সবই তার কপালের দোষ? সেই সন্ন্যাসীকে তবে ঠিক বলেছিলেন? তার আজও মনে পড়ে কৈশোরের সেই দিনটি। টুপটুপ করে বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশটা ছিল গাঢ় মেঘে ঢাকা। বাড়ির সামনের রাস্তায় সমবয়সী সখীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল কিশোরী শরণ্যা। হঠাৎ সামনের দিকে চোখ চাইতেই চমকে উঠে সে। কে এই লোকটা? এমন জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে কেন তার দিকে? জটাধারী কালো কাপড় পরনে অদ্ভুত লোকটাকে এক নজর দেখলেই ভয় লাগে। তারপর চোখ দুটো তার রক্তজবার মতো লাল। বোঝাই যায় নেশা করে সে। তাকে দেখে শরণ্যার সখীরা দৌড়িয়ে ভেতর বাড়ির অভিমুখে। কিন্তু সে নড়তে পারে না। এক দৃষ্টে ঠায় তাকিয়ে থাকে। লোকটার দৃষ্টিতে এক অদ্ভুত সম্মোহন আছে। লোকটা পায়ে পায়ে এগিয়ে আসে তার দিকে। নাকে ধাক্কা দেয় বুনো ভ্যাপসা গন্ধ। তার দিকে আঙুল তুলে বিড়বিড় করে কী সব মন্ত্র পড়ে লোকটা। তারপর আচমকাই ফেসফেসে গলায় চেঁচিয়ে ওঠে, খাবি? সবাইকে খাবি তুই? তোর বাবা মা জানে না কাকে জন্ম দিয়েছে। সাক্ষাৎ শয়তান। যাকে ভালোবাসবি সেই মরবে। কেউ বাঁচতে পারবে না। অভিশাপ তুই। তোর বাড়ির উপরে ছড়িয়ে থাকা কালো অভিশাপ তুই। কেউ চাবুক মারলেও বোধহয় এতটা যন্ত্রণা হতো না যতটা ওই ওই কথা কয়টি শুনে অনুভব করে কিশোরী কন্যা। লোকটা হনহন করে রাস্তা দিয়ে হেঁটে যায়। বৃষ্টি নামে ঝমঝমিয়ে। শুধু অনর মূর্তির ন্যায় হতভম্ব শরণ্যা বৃষ্টি ভিজে দাঁড়িয়েই থাকে। সময়ের প্রভাবে হয়তো মন থেকে মুছে যেত কটু কথার স্মৃতিগুলো, কিন্তু ঘটনাক্রম তা হতে দেয় না। স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনে যেদিন তার সবচেয়ে প্রিয় বান্ধবী তার চোখের সামনে স্কুল বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা যায়, শরণ্যার মনে দাগ হয়ে বসে যায় সন্ন্যাসীর কথাগুলি। তারপর তারপর শুধু মৃত্যু মিছিল। চোখের সামনে প্রিয়জনের লাশ হয়ে যাওয়া, প্রতিবারেই তাদের অন্তিম মুহূর্তে সাক্ষী থাকে শরণ্যা। না চাইতেও মৃত্যু যেন তাকে ছুঁয়ে আঘাত করে তার প্রিয়জনদের। ভালোবাসতে ভয় পেত শরণ্যা। ভয় পেতে শুরু করেছিল নিজের ভাগ্যকে। মা বাবার ইচ্ছে
মা বাবার সঙ্গে ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছিল সে। তার দাদার মৃত্যুর পর রাস্তাঘাটে চলতে ফিরতে অপয়া শব্দটা হয়ে গেছিল কান শোয়া। এর মাঝেই একদিন তার জীবনে এলো ময়ূক। ভাবলেই দিনটাকে যেন স্বপ্ন বলে মনে হয় তার। কলেজ ফেস্টে কয়েকশো সহপাঠীর ভিড়ে তাকে পছন্দ করেছিল ময়ূকের। যে চেয়ে সে আলাপ করেছিল। তার ভুলভাল কবিতা আওড়ানো দেখে অনেক দিন পর হো হো করে হেসেছিল শরণ্যা। না চাইতেও কৌতূহলী হয়ে আলাপ করে ফেলেছিল মুখচোরা ছেলেটার সঙ্গে। তারপরের দিনগুলোকে যেন স্বপ্ন মনে হয় তার। এই তো সেদিনের কথা। কিন্তু আজ যেন তারা কত দূরে, হাত বাড়ালে ছোঁয়া যায় না তাদের। স্মৃতিরা বাঁচে আলোকবর্ষে দূরত্ব নিয়ে। কলেজ ক্যান্টিন, প্রিন্সেস ঘাট ছুঁয়ে তাদের জীবন তখন ট্রাম লাইনের মতো এক সুরে বাঁধা। শরণ্যার ভেতরের ভয়টাকে আস্তে আস্তে কাটিয়ে তুলেছিল ময়ূক। বাবা মাও পছন্দ করে ফেলেছিল তাকে। সেদিনও ছিল বৃষ্টির সন্ধ্যা। কলেজ জীবন শেষ হয়ে যাওয়ার খুশিতে দুজন মিলে বেরিয়েছিল লং ড্রাইভে। শরণ্যার জীবন এখন ময়ূকময়। কিছুতেই তাকে ছাড়া একটা দিনও ভাবতে পারে না সে। এক সুন্দর ঝিলের ধারে পূর্ণিমার সান্ধ্যকে সাক্ষী করে তারা বিবাহ প্রস্তাব দিয়েছিল ময়ূক। না করার কারণ ছিল না, কিন্তু তারপরে যা হয়েছিল ভাবলে আজও শিউরে উঠে সে। একটা সাপ, হ্যাঁ, কালো কুচকুচে একটা সাপ কোথা থেকে এসে দংশন করেছিল ময়ূককে। তার চোখের সামনে যন্ত্রণায় নীল হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছিল সে। গলা চিরে চিৎকার করেও সেদিন কোনো মানুষের দেখা পায়নি শরণ্যা। তার চোখের সামনে কাঁপতে কাঁপতে স্থির হয়ে গিয়েছিল ময়ূক। সাপটা আশেপাশে কোথাও ছিল না, শুধু মাথার উপর ধীর লয়ে পাক খাচ্ছিল তিনটে শকুন। দরজায় ঠুকঠুক শব্দ। অতীত থেকে বর্তমানে ফেরা শরণ্যা। বেয়ারা এসেছে চায়ের পেয়ালা পিরিচ হাতে। পেয়ালায় চা ঢালতে ঢালতে তার দিকে অদ্ভুত চোখে তাকায় বেয়ারা। এই লোকটি নতুন। এই 3 দিনে একবারের জন্য এই লোকটিকে দেখেনি শরণ্যা। চামচে করে চায়ে চিনি গুলতে গুলতে ভাঙা বাংলায় লোকটি বলে, কাল একবার মঠ থেকে ঘুরে আসেন ম্যাম সাহেব, ভালো লাগবে। চমকে ওঠে শরণ্যা। কিছু বলার আগেই আবার বলে ওঠে লোকটা, নিজেকে বন্দি করে সমস্যার সমাধান হবে না ম্যাম সাহেব। জানতে হবে আপনার উপর এ অভিশাপ কেন, যাতে অন্য কেউ আর মারা না যায়। শরণ্যাকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে যায় লোকটা। তার শিরদাঁড়া বেয়ে গড়িয়ে নামে হিমস্রোত। সকালটা এখানে একটু বেলা করে হয়। শীতের আমেজ কাটিয়ে বেলা বাড়ার সাথে সাথে নিজেদের দৈনিক জীবনযাপন শুরু করে শহরবাসী। লোকটির কথা মতো আজ মঠে এসেছে শরণ্যা। তারও কতদিনের ইচ্ছে জানার, এমন কেন হয় তার সাথে। কই আগে তো এমন ছিল না। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে অনেকটা উঠলে এই মঠ। সাদামাটা ছোট আস্তানাটি বাস করেন কিছু নানা বয়সী গেরুয়া বসনধারী লামা। ভেতরে ঢুকলে সবার আগে ধূপের গন্ধ এসে লাগে নাকে। প্রশস্ত উঠোনে সার বেঁধে দাঁড় করানো প্রেয়ার হুইলস অভয়দে নিজেকে কেমন যেন নির্ভর বোধ হয় শরণ্যার। প্রার্থনা কক্ষে তেমন লোকজন নেই। সামনের দিকে তাকালে সুউচ্চ ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তির সাহস যোগায় মনকে। এক কম বয়সী লামা তাকে দেখে এগিয়ে আসে, ইশারায় জানতে চায় আসার উদ্দেশ্য। পর্যটকরা এই ছোট মঠে আসেন না, চলে যান একটু দূরের জমকালো বিরাট মঠে। তাই শরণ্যাকে দেখে কিছুটা অবাক হয়েছে সে। থেমে থেমে কোনো ক্রমে পুরো ঘটনা বিবৃত করে শরণ্যা। গতরাতে বেয়ারার অদ্ভুত আচরণের কথা বাদ দেয় না। লামাটি মাথা নেড়ে স্মিত হেসে তাকে অনুসরণ করতে বলে। লম্বা করিডোর পেরিয়ে একটি অপেক্ষাকৃত বড় ঘরে তাকে নিয়ে যায় ছোট লামা। ঘরটি আসবাবপত্রহীন, সাদামাটা। মেঝেতে বিছানো গালিচায় পদ্মাসনে বসে এক বৃদ্ধ, পরনে লামাদের মতো পোশাক। শরণ্যা ঘরে ঢুকতেই তাকে ইশারায় সামনে বসতে বলেন। বৃদ্ধ যেন অপেক্ষা করছিল তার জন্য। শরণ্যা বসতেই ঘর থেকে বেরিয়ে যায় অল্প বয়সী লামা। বৃদ্ধ মাথা নেড়ে খাঁটি বাংলায় বলেন, বড্ড দেরি করে এলে, আগে আসলে বোধহয় এতগুলো মৃত্যু দেখতে হতো না। আপনি বাংলা জানেন? কি করে? অবাক হওয়ার পালা শরণ্যার। আমরা পরিব্রাজক মা, দেশ বিদেশ ঘুরে বেড়াই। কিছুদিন তোমার দার্জিলিংয়ের মঠেও ছিলাম,
তখনই বাংলা শিখি, হেসে বললেন বৃদ্ধ। আপনি কি করে জানলেন আমি আসব? বৃদ্ধ ঠোঁটে হাত দিয়ে ইশারায় চুপ করতে বলেন তাকে। হাতের ছোট্ট প্রেয়ার হুইল ঘুরিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়েন। সামনে রাখা অদ্ভুত শিশি থেকে জল ছিটিয়ে দেন শরণ্যার মাথায়। ঘরের ভেতর আচমকা এক আলোড়ন, এক দমকা বাতাস যেন তোলপাড় করে বেড়ায় গোটা ঘরখানাকে। উল্টে পড়ে বাতিদান। 1 মিনিট পরে সব শান্ত, যেন বাতাস বেরিয়ে গেছে খোলা জানলার পথ দিয়ে। দূরে রোদ মেখে হাসছে পাহাড়। তোমার পেছন পেছন এক কালো ছায়া প্রবেশ করেছিল এই ঘরে, তাকেই তাড়িয়ে দিলাম, নয়তো সে শুনে ফেলতো আমাদের কথা, এতে তোমার বড্ড বিপদ হতো। এর জন্যই এত দুর্ঘটনা, এই মৃত্যু। এই ছায়ায় তোমার কাছাকাছি কাউকে টিকতে দেয় না, তাদের মেরে ফেলে। এক নিঃশ্বাসে কথা কয়টি বললেন বৃদ্ধ। কিন্তু এই ছায়া কার? কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে? হাউমাউ করে ওঠে শরণ্যা। কারণ তোমার উপর প্রেত প্রভাব রয়েছে মা। এই ছায়া এক ভয়ানক প্রেতের। এর কোনো নিজস্ব রূপ নেই, আকৃতি নেই, তবে চাইলেই যে কোনো কিছুর আকৃতি গ্রহণের ক্ষমতা রাখে। তোমার সঙ্গে এতদিন লেপ্টে ছিল এই ছায়া, তুমি বুঝতেও পারোনি। ওই সন্ন্যাসী এই প্রেতকে দেখেই তোমায় সতর্ক করেছিলেন। তুমি তাকে কটুবাক্য বলে ধরে নাও, আসল কারণের সন্ধান করনি। এর জন্যই ঘটে গেছে এত ঘটনা। কিন্তু আমি কেন বাবা? আমার সঙ্গে এমন কেন? কী দোষ আমার? চোখের জলে ভাসতে ভাসতে কথাগুলো বলে শরণ্যা। প্রেত প্রভাবে কারো দোষ থাকে না মা। ঈশ্বরের মতোই প্রেত সর্বত্র ব্যাপী। ঠিক তোমাদের বিজ্ঞানের পজিটিভ ও নেগেটিভ এনার্জির থিওরির মতো। শুভ শক্তি থাকলে অশুভ শক্তি থাকবেই। শুধু তাদের প্রভাবকে কম বেশি করা যায়, এড়ানো যায় না। আচ্ছা বলো তো, ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা হওয়ার আগে তোমার সঙ্গে কি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল? চিন্তামগ্ন স্বরে জানতে চান বৃদ্ধ। না মানে তেমন কিছু, বলতে গিয়েও থেমে যায় শরণ্যা। মনে পড়ে কৈশোরে এক আদিবাসী গ্রামে সপরিবারে বেড়াতে গিয়ে তার এক অদ্ভুত মূর্তি দেখে আকৃষ্ট হয়ে পড়ে। মা বারবার বাধা দিয়েছিলেন কালো পাথরে খোদা ছোট্ট মূর্তিটি ঘরে আনতে। ওই মূর্তি নাকি ছিল আদিবাসীদের আরাধ্য অপদেবতার। কিন্তু শরণ্যা শোনেনি। একান্ত মুগ্ধতার বশে একরকম জেদ করেই কিনে এনেছিল সেই মূর্তি। এতগুলো বছরে একবারের জন্য মূর্তিটিকে কাছছাড়া করেনি সে, বরং এত কিছু ঘটে যাওয়ার পরেও ব্যাগে করে বয়ে এনেছে তাকে এই পাহাড়ি শহরে। মূর্তিটি যেন তার কাছে অমোঘ আকর্ষণ, যাকে উপেক্ষা করার সাধ্য তার নেই। শরণ্যার কণ্ঠার হাড়ের উঠানামার দিকে একদৃষ্টে চেয়েছিলেন বৃদ্ধ। শেষমেশ গলা খাকারি দিয়ে বললেন, বেশ, আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, ওই দিন তুমি আবার এখানে আসবে। উপাসনায় বসবো আমরা। পবিত্র বুদ্ধের কাছে নতজানু হয়ে প্রার্থনা করব মুক্তি। আমি আগেই বলেছি, অশুভ শক্তিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, তা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তবে শুভ শক্তি দ্বারা তার প্রভাবটাকে কাটানোর চেষ্টা করা যেতেই পারে। বুদ্ধের উপর আস্থা রাখো মা, উনি কোনো না কোনো উপায় বলে দেবেনই। শরণ্যার হাতের কবজিতে মন্ত্রপুত কালো সুতো বেঁধে দিলেন বৃদ্ধ। মাথায় ছিটিয়ে দিলেন পবিত্র জল। তাকে প্রণাম করে বিদায় নিয়ে মঠ থেকে বেরিয়ে এলো শরণ্যা। আকাশটা কেমন গুমোট হয়ে আছে, তবুও অনেক দিন পর আজ একটুও ভয় করছে না তার। গতকাল সারা রাত ঘুমোতে পারেনি শরণ্যা। দুঃস্বপ্ন দেখে চমকে উঠছে বারবার। একলা ঘরে রাতে যেন গিলে খেতে আসছিল তাকে। সকাল হতেই অশান্ত মন নিয়ে সে ছুটে এসেছে মঠে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সুন্দরভাবে সেজে উঠেছে ছোট্ট মঠখানা। বিভিন্ন সময়ে লামারা সমবেত প্রার্থনায় বসেছে বুদ্ধ মূর্তির সামনের সারিতে বসে এক মনে প্রার্থনারত বৃদ্ধ। শরণ্যার কেমন যেন শীত করছিল। বেগের ফাঁক দিয়ে উঁকি মারছিল অদ্ভুত দর্শন মূর্তি। আজকের দিনটাই স্থির করবে তার আগামী জীবন কোন খাতে বইবে। প্রার্থনা শেষে শরণ্যাকে তার ঘরে নিয়ে এলেন বৃদ্ধ। আজ সঙ্গে যোগ দিলেন 4 জন বয়োজ্যেষ্ঠ লামা। অদ্ভুত দর্শন মূর্তিটিকে মধ্যখানে রেখে তার চারধারে চক্রাকারে বসলেন ওরা 5 জন। প্রেয়ার হুইল ঘুরিয়ে বিড়বিড় করে পড়তে শুরু করলেন মন্ত্র। ঘরের এক কোণে গণ্ডির অন্দরে বসে ঠকঠক করে কাঁপতে লাগলো শরণ্যা। ঘরের ভেতর ছোটোখাটো ঝড়ই উঠল বলা যায়। আগের দিনের থেকে তা যেন আরও প্রবল। ঘরে স্থিত প্রতিটি মানুষ উল্টে পড়লেন হাওয়ার ঘায়ে, কিন্তু মন্ত্র পড়া থামালেন না। চক্রস্থিত মূর্তিটিকে ঘিরে ঝোড়ো হাওয়া যেন নৃত্য করতে শুরু করলো।
বাইরে গুরু গুরু গর্জাচ্ছিল মেঘ, আকাশের বুক ফালাফালা করে দিচ্ছিল রূপলি বিদ্যুৎ রেখা। লামারা এবার সুর করে মন্ত্র পড়তে পড়তে প্রেয়ার হুইলটা উল্টো দিকে ঘোরাচ্ছিলেন। ঝড়টা আস্তে আস্তে শান্ত হয়ে আসছিল, যেন সম্ভবত ক্ষমা প্রার্থনার সামনে তুষ্ট হচ্ছেন অপদেবতা। আচমকাই আটকে উঠলেন বৃদ্ধ, যন্ত্রণায় কুঁচকে ফেললেন মুখ। বাকি লামারা সেদিকে দৃকপাত না করে মন্ত্র পড়ে যেতে লাগলেন। বুকে হাত চেপে চক্রের ভেতর মূর্তিটির পায়ের কাছে গড়িয়ে পড়লেন বৃদ্ধ। মুখ থেকে ফেনা বেরিয়ে এলো তার। কট করে শব্দ হলো, সারা শরীরটা ধনুকের মতো বিকিয়ে একটু কেঁপে স্থির হয়ে গেলেন তিনি। সেই সঙ্গে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল মূর্তিটা। নিঃশব্দে উঠে এলেন ওরা চারজন। ইশারায় শরণ্যাকে বললেন চলে যেতে। কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো শরণ্যা। পেছন পেছন এলো আগের দিনের সেই কম বয়সী লামাটি। মঠের দরজার বাইরে শরণ্যাকে পৌঁছে দিয়ে স্মিত হাসল সে। জড়ানো হিন্দিতে বলল, গুরুজি জানতেন ওই মূর্তি তার শেষ বলি না নিয়ে যাবে না। তাই আপনার অভিশাপ খণ্ডনের বিনিময়ে নিজের প্রাণের সওদা করেছিলেন তিনি। বড় শক্তিশালী অপদেবতা। আদিবাসীরা একে মৃত্যুর দেবতা মানে। তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন আপনি। মৃত্যু হওয়ারই ছিল। আর আপনার কোনো ভয় নেই। অভিশাপ অভিশাপ আপনাকে আর ছোবে না। ভেতরে ঢুকে গড়গড় করে মঠের দরজা বন্ধ করলো অল্প বয়সী লামা। ভারী মন নিয়ে পথে নামলো শরণ্যা। ঈশ্বরের সন্তান নিজের জীবন দিয়ে তার অভিশাপ মুছে দিয়ে গেছেন। সে এবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যারা চলে গেছে তারা ফিরে আসবে না ঠিকই, তবে আর কেউ মরবে না তাকে ভালোবেসে। সোনালি হ্রদ পিছলে যাচ্ছে পাহাড়ের গায়ে, আর পাহাড় হাসছে। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।